আপনাকে তো বাংলাদেশ থেকে আপনার যে ঠিকানা ছিল সেখান থেকে আপনাকে অন্যত্র থাকতে হয়েছে, যদিও আপনি কোথায় রয়েছেন সেটা আমরা দর্শকদেরকে জানাতে চাইছি না আপনার নিরাপত্তার জন্য। কি ঘটেছিল আপনার সঙ্গে শুরুতে যদি আমাদেরকে একটু বলেন। শুধু আমার সঙ্গে নয়, প্রায় সকল সাংবাদিক যারা অ্যাক্টিভ দীর্ঘদিনের, আপনার ধরুন আমি সাংবাদিকতা জয়েন করছি 1984 সালে। তো আমি 4টা পত্রিকায় কাজ করছি। বহু বহু বছর, 40 বছরেরও বেশি সময়। জি, আমি সর্বশেষ বাংলাদেশ পোস্টের এডিটর ছিলাম, ফাউন্ডিং এডিটর। ওখানে পত্রিকাটা বেশ, নাও ইট ইজ ডিফাঙ্কড। তো ওখানে আপনার 5ই আগস্টের পরে যা ঘটছে এটা আসলে অনভিপ্রেত, এটা চিন্তাই করা যায় না যে কোটা আন্দোলনের কথা বলে পিছনে যে ধরেন আপনার ট্রোজান হর্সের মতো যে ভিতরে ছিল সন্ত্রাসীরাই মূলত ওই আন্দোলনটাকে চালিয়েছে এবং ওরা একটা পর্যায়ে নিয়ে গেছে। এটা সাধারণ ছেলেরা বুঝতে পারেনি, ছেলেরা মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তো সকল আন্দোলন সব কিছুর সূতিকাগার। আপনার 71 69-এর গণ অভ্যুত্থান, আইয়ুবের পতন, তারপরে বঙ্গবন্ধুর মুক্তি, সবকিছু মিলে তারপরে 70-এর নির্বাচন, একটা বিশাল মানে এটা আপনার ইতিহাস সৃষ্টিকারী। তো এই বিশ্ববিদ্যালয়ে যখন আমরা তো আমার পত্রিকা থেকে আমি আমার সাংবাদিক ছিল তাদেরকে দিয়ে আমি ওয়ার্ক করাচ্ছিলাম, সেখানে জামাতের আর্মস ক্যাডার 5 বছর আগেই ঢুকে পড়ছে, এটা আমার কাছে রিপোর্ট ছিল, যদিও আমি রিপোর্টটা করি নাই। 5 বছর আগে, মানে এই প্ল্যানটা 5 বছর আগে করা হয়েছিল? না, এই প্ল্যানটা যেমন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইয়েটা কেস, তার বিরুদ্ধে যে কেস হচ্ছিল যে আপনার ট্যাক্স না দেওয়া, তারপরে হ্যাঁ। শ্রমিকের টাকা আত্মসাৎ করা, বিভিন্ন যে কেসগুলো হচ্ছিল, এরপরের থেকে তার যারা মেন্টর তাদের সাথে তার অনেক ইয়ে হয়, তারা একটা যোগাযোগ বাড়ে এবং তার প্রতি তো আমরা লক্ষ্য করছি যে একটা সিম্প্যাথি লক্ষ্য করছি। তো আসলে একটা একটা লিডার লাগে যাকে দিয়ে ধাক্কাটা দিতে হবে একটা স্টেবল গভর্নমেন্টকে। তো সেই জন্য আমার মনে হয় তার মেন্টররা তাকে ইউনূসকে চুজ করছে, যার জন্য বোঝা গেল তার ইউনূসের কথাগুলোতে আগে বোঝা গেছে যে প্রায় মাসখানিক আগেই, আন্দোলনের মাসখানিক আগেই তার কথায় বোঝা গেছে যে সে একটা কিছু, সে যখন বলছে যে শেখ হাসিনাকে আমি না চাইলে সে 3 মিনিটও থাকতে পারবে না, এই কথা এত দৃঢ়তার সাথে এবং এত কনফার্ম হয়ে বলা। তো যাই হোক, এগুলো কিন্তু জামাতের আন্দোলন এবং সন্ত্রাসী হরকতুল জিহাদ, আল কায়দার এজেন্ট, এগুলো কিন্তু বাংলাদেশে খুব অ্যাক্টিভ ছিল। আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টও আমরা সব সময় আমরা পাইছি যে, কিন্তু এটা কার্ভ করা হয়েছে, শক্ত হাতে দমন করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। হলি আর্টিজেনের এই ঘটনাগুলোতে পরে সারা পৃথিবী ধরে নিল যে এই সন্ত্রাসীদেরকে খুব শক্তভাবে দমন করা হয়েছে, কিন্তু আসলে আসলে তারা রয়েই গেছে তাদের বিভিন্ন ধরনের সমর্থন এই বাংলার মাটিতে, বিভিন্ন মানে কর্নারে কর্নারে বিভিন্ন হাইড আউটস, যেখানে রিস্ক করা যায় না এমন জায়গা অনেক আছে। তো সেসব জায়গায় ওরা যখন বিপদ তখন লুকিয়েছিল। তারপরে যখন ছাত্রদের এই আন্দোলন, এটার ভিতরে ওরা ঢুকে সুযোগ দেখলো যে এটা একটা বড় সুযোগ, বিরোধী দল তেমন কিছু করতে পারছে না, তো ওরা শুরু করে দিল। তো ওরা বিরোধী দল সব মিলিয়ে একটা যে পরিস্থিতি তৈরি হলো, আমি আপনাকে এটা বলতে চাচ্ছি সিচুয়েশনটা যে এই গভর্নমেন্টের বিরুদ্ধে একটা বড় ধরনের ক্যাম্পেইন শুরু হলো, কিন্তু গভর্নমেন্ট এটা, শেখ হাসিনার গভর্নমেন্ট এটাকে পাত্তা দেয়নি। তো যার জন্য পরিস্থিতিটা এতটা অ্যাগ্রাভেট করে গেল এত দ্রুত। তো আমরা আমাদের সাংবাদিক হিসেবে আমাদের তো রিপোর্ট থাকে আমাদের কাছে, কিন্তু আমরা সব রিপোর্ট প্রকাশ করা যায় না। পারি না, প্রকাশ করা যায় না। তো আমার একটা আশঙ্কা ছিল, আমি তো বিভিন্ন জায়গায়, আমি বিভিন্ন ক্লাবে বসতাম, বিভিন্ন সভা সমিতিতে, বিভিন্ন
আহ, আড্ডায় আমি প্রায় যেতাম। তো সাংবাদিক হিসেবে, দীর্ঘদিনের পাকিস্তানের কি সাংবাদিক হিসেবে প্ল্যান আমার একটা কিছু আন্দাজ করতে পেরেছিলেন? আপনার তো বিভিন্ন জায়গায় নানা আন্দাজ হ্যাঁ, কি প্ল্যান আন্দাজ এই এটা মুহূর্তে এই পাকিস্তানের? এটা একেবারে মুখস্থ, এটা এটা আর আন্দাজ করাই দরকার নাই এই অবস্থা আমাদের এখানে। কারণ যে 71 সালে যারা ডিফিটেড ফোর্স পাকিস্তানি আর্মিদের সাথে সহযোগিতা করে যে আমাদের মা বোনকে, আমাদের মানুষগুলোকে হত্যা করলো, জেনোসাইড করলো, ওরা তো 16ই ডিসেম্বর হেরে গেল। কিন্তু ওরা এই হেরে যাওয়াটাকে মেনে নিতে পারেনি। তাদের 93,000 সৈন্য যে ধরা পড়লো, ইন্ডিয়ার হাতে সারেন্ডার করলো। তো এই টোটাল জিনিসটা ওদের আহ, এটার সবকিছুর একটা আফটার এফেক্ট আছে। যেমন আর্মির ভিতরে ভুট্টো যেমন আর্মিকে প্রথম কনফিউজ করে তার পক্ষে নিয়েছিল পাকিস্তান আর্মিকে, পরে পাকিস্তান আর্মি বাংলাদেশ সৃষ্টির পরে ওরা বুঝে গেল যে এটা তো তাদের দেশটা তো ভেঙে গেল ভুট্টোর ইয়েতে, এবং ইয়ে খানের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে। তো এটা পাকিস্তানের যখন বুঝলো, আপনি তখন দেখবেন যে কতগুলো ঘটনা পাকিস্তানে ঘটলো। ভুট্টো অ্যাসাসিনেশন হলো, না অ্যাসাসিনেশন না, ওকে তো পরে ফাঁসি দিল আপনার। তারপরে অনেক কিছু ঘটলো ওখানে। আপনি রিসেন্ট দেখবেন যে পাকিস্তানে কিন্তু একটা অসন্তোষ সব সময় এটা নিয়ে যে ওদের একটা পার্ট ভেঙে গেছে। এটা ওদের সাধারণ মানুষের। আর পাকিস্তানের যারা এলিট, যারা পাকিস্তানের ষড়যন্ত্র, যারা ওই পলিটিক্স করে, যারা বিভিন্ন ষড়যন্ত্রের সাথে যুক্ত, যেমন ওদের ওদের সব ইয়েগুলোর অর্গান গুলোর কথা আমি আর সব তো আপনারা জানেন, বুঝেন। ওদের অর্গান গুলো খুব অ্যাক্টিভ সব সময়। 15ই আগস্ট ঘটানোর জন্য ওদের অর্গান ছিল। অন্য বাইরের বহিঃশক্তির মদতে ওরা খুব অ্যাক্টিভ ছিল। তো 15ই আগস্টে আমরা ধরে নিই এইভাবে যে 15ই আগস্টে আমরা 16ই ডিসেম্বর আমরা প্রথম বিজয়, 15ই আগস্টে আমরা এক রাউন্ড হেরে গেলাম। পরের রাউন্ডে অনেক পরে, প্রায় 23-24 বছর পরে এসে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক সংগ্রাম, আর্মির বিরুদ্ধে দুইটা আর্মি, যেমন জিয়া এরশাদ এদের তাহলে কি সাথে প্লাস প্রশ্নটা স্যার এখান থেকে এরকম দাঁড়ায় যে পাকিস্তান সেই 53 বছর আগের প্রতিশোধ নেবার জন্য এবার প্রস্তুত ইউনূসের হাত একদম ধরে? একদম আপনি আপনি ইউ হ্যাভ ভেরি কারেক্টলি পয়েন্টেড আউট। এটাই ওদের এখনো তাই করছে ওরা। পাকিস্তানের কিছু থাকলেও আর না থাকলেও ওদের, ওরা তো একটা অলমোস্ট একটা রগ স্টেট আমার মতে, যেখানে ক্যান্টনমেন্টের কাছে যে স্কুলে 200 বাচ্চাকে গুলি করে মেরে ফেলে, তারপরে ঠিক। ক্রিকেটারদের উপরে হামলা করে। এরা কোনো দেশ আছে, এখানে কোনো মানুষ আছে, এই দেশ কে চালায় এটা তো পৃথিবী জানেই। তো ওরা ইকোনমিক্যালি ওরা ওরা নিউক্লিয়ার পাওয়ার অ্যাকোয়ার করতে গিয়ে ইকোনমিক্যালি ওরা ধ্বংস হয়ে গেছে। তো আর দেশে সবসময় সামরিক শাসন, গণতন্ত্রের কোনো লেশ নাই। অবশ্য পাকিস্তানের শুরুতেই যেমন জিন্না সাহেব, উনি বড় লাট হলেন ইন্ডিয়াতে, নেহেরু প্রধানমন্ত্রী হলেন, ডেমোক্রেসি প্র্যাকটিস হলো ইন্ডিয়াতে। আর এখানে সেই ব্রিটিশ স্টাইলে বড় লাট হলেন। ডেমোক্রেসি কিন্তু পাকিস্তানে কোনোদিন প্র্যাকটিস হয়নি।